আসিফ বলল, দেখো রাত্রি, আমি তোমার স্বামী, আমি কোম্পানির ম্যানেজার, আর তুমি সিইও। এটা কেমন দেখায় না? অনেকে হাসাহাসি করে আমায় নিয়ে, বলে আমি নাকি বউয়ের টাকায় চলি, যেটা শুনতে আমার একদম ভালো লাগে না। মন খারাপের ঢং করে কথাটা বলল আসিফ। রাত্রি বলল, আহা, আমার বাবুর বুঝি খুব মন খারাপ হয়। আমি বলি কি, তুমি তোমার সব প্রপার্টি আমার নামে করে দাও, তাছাড়া আমার যা তা তো তোমারই। ও, বুঝতে পেরেছি। তাহলে তুমি আর কিছুদিন ওয়েট করো, আমি আমার সব কিছু তোমার নামে লিখে দেব। এখন খুশি তো? আসিফ বলল, রাত্রি আসিফকে অন্ধের মতো বিশ্বাস করে সব প্রপার্টি লিখে দেয়। তার কিছুদিন পর আসিফ তার আসল রূপ প্রকাশ করে। রাত্রি বাসায় ঢুকে দেখে আসিফ তার অফিসের কলিগ কল্পনার সাথে গভীর চুম্বনে ব্যস্ত। এটা দেখে রাত্রির যেন পুরো দুনিয়াটা উল্টে গেল। আসিফ রাত্রিকে দেখে বলে, ও বেবি, তুমি এসে পড়েছো, ওয়েলকাম। ডেভিল হাসি দিয়ে কথাটা বলল আসিফ। রাত্রি রেগে গিয়ে কল্পনার গালে কষিয়ে থাপ্পড় মারে। বজ্জাত মেয়ে, তো লজ্জা করে না আমার স্বামীর সাথে নোংরামি করতেছিস? কল্পনা কিছু বলতে গেলে আসিফ কল্পনাকে থামিয়ে দিয়ে বলে, তুমি শান্ত হও বেবি, ওকে আমি দেখে নিচ্ছি বলেই রাত্রির গালে খুব ভয়ানকভাবে থাপ্পড় মারে। রাত্রি থাপ্পড়ের তাল সামলাতে না পেরে সিটকে নিচে পড়ে যায়। তোর সাহস কি করে হয় কল্পনার গায়ে হাত তোলার, ছোট লোকের বাচ্চা? আসিফ, তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে এমন করছো কেন? কেন জানিস না? কেন এমন করছি তুই না জানলেও তোর বাপ জানে বিষয়টা। আসিফের এমন আচরণ দেখে রাত্রির চোখে অন্ধকার নেমে এলো। রাত্রি বিশ্বাস করতে পারছে না যাকে এত ভালোবাসলো সে তাকে ধোঁকা দিয়েছে। আমার বাবা কি জানে? তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসি তাই বিয়ে করেছি? না, আমি তোর বাবার থেকে বদলা নেওয়ার জন্য তোকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। আর তুই বোকা, সত্য ভালোবাসাকে ত্যাগ করে আমার মিথ্যা ভালোবাসাকে সায় দিলি। তার মানে তুমি আমায় ঠকালে? তুমি কি আমায় সত্যি ভালোবাসো না? থু, তোর মতো মেয়েকে আবার ভালোবাসা, যে কিনা অন্যজনের স্ত্রী হয়ে আমার সাথে বিছানায় ফুর্তি করতে পারে, তাকে কি কখনো ভালোবাসা যায়? তোর যোগ্যতা অন্যের বিছানায় শোয়া পর্যন্ত, ভালোবাসায় না, বুঝলি? রাত্রি আসিফের পা ধরে আকুতি করেছে। প্লিজ আসিফ, আমাকে তুমি নিজের করে নাও, দেখবে আমি তোমায় সারা জীবন সুখে রাখবো। কান্না করে কথাটা বলে। চুপ, একদম চুপ। রাত্রির মুখ চেপে ধরে, তোর মতো নষ্টা মেয়েকে আমি কেন, পৃথিবীর কেউ আপন করে নিতে পারবে না। আজ আমি সফল, হা হা হা। আশফাক চৌধুরী, আজ আমি আমার অপমানের বদলা নিয়েছি। আসিফের মুখ থেকে নষ্টা শব্দটা শুনে রাত্রির মনে হচ্ছিল তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আশফাক চৌধুরী নিচে নেমে দেখে তার মেয়ে কান্না করছে। কিরে মা, তুই কাঁদছিস কেন? আশফাক চৌধুরী, তুই ভালো মতোই জানিস ও কাঁদছে কেন। আশফাক চৌধুরী বলল, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার নাম ধরে ডাকছিস? সরি আশফাক, তুই ভুল বলছিস। এটা তোর বাড়ি ছিল, এখন আমার বাড়ি হয়ে গেছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? রাত্রি আমাকে সব প্রপার্টি লিখে দিয়েছে, সো এখন থেকে এই বাড়ি গাড়ি কোম্পানি সব আমার। তুই আর তোর মেয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হ। জোর গলায় কথাটা বলল আসিফ। এই কথা শুনে আশফাক চৌধুরী বলল, কেন করছিস তুই এমন? বদলা, আমার অপমানের বদলা। মনে নেই তোর, আমাকে অপমান করে জেলের ভাত খাইয়েছিলি? তোর যত শত্রুতা আমার সাথে ছিল, তাহলে তার মধ্যে আমার মেয়েকে টানলি কেন? এই কথা শুনে আসিফ বলল, আরে তোর মেয়েকেই তো আমার বড়শির টোপ বানিয়েছি, না হলে কি আর আমি সফল হতে পারতাম বল? এখন তাড়াতাড়ি তোর এই নষ্টা মেয়েকে নিয়ে বের হ আমার বাড়ি থেকে। এই বলে আসিফ আর কল্পনা উপরে চলে গেল। এতদিনের কষ্টের গড়া সম্পত্তি এভাবে অন্য কেউ ঠকিয়ে নিয়ে গেল, এটা মানতে পারছেন না আশফাক চৌধুরী। রাত্রি বুঝতে পেরে গেছে আসিফ তার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছে শুধুমাত্র তার বাবার থেকে বদলা নেওয়ার জন্য। রাত্রি এখন বুঝতে পারছে কেউ প্রতারণা করলে কেমন লাগে, কতটা কষ্ট হয়। রাত্রি ভাবছে আসিফের সাথে 4 কি 5 মাসের সম্পর্ক ভাঙায় তার এত কষ্ট হচ্ছে, তাহলে শুভর সাথে তো প্রায় 8 বছরের সম্পর্ক ছিল, না জানি শুভর কতটা কষ্ট হয়েছে। আসলেই আমি নষ্টা, না হলে আমি শুভর পবিত্র ভালোবাসাকে দূরে ঠেলে কিভাবে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম। শুভ, তুমি ঠিকই বলেছিলে, একদিন আমি কাঁদবো তোমায় খুঁজবো। তুমি ঠিক শুভ, এখন আমি তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারছি। তুমি কি আমায় মাফ করে দিবে, আবার নিজের করে নেবে? আমি আর তোমাকে কষ্ট দেব না। না না, শুভ আমাকে কখনো ক্ষমা করবে না। আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না। কেঁদে কেঁদে কথাগুলো বলল রাত্রি। এদিকে এসব সহ্য করতে না পেরে রাত্রির বাবা আশফাক চৌধুরী স্ট্রোক করে। বাবার এই অবস্থা দেখে রাত্রি আর কোনো কিছু না ভেবে জলদি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের ওটির সামনে বসে বসে চোখের পানি ঝরিয়ে যাচ্ছে রাত্রি। একসাথে এত বড় দুটো ধাক্কা সহ্য করতে পারছে না। শুভর সাথে করা আচরণের জন্য অনুতপ্ত হচ্ছে প্রতিনিয়ত। ডাক্তার এসে বলল, আশফাক চৌধুরীর অবস্থা খুবই খারাপ, বাঁচানো মুশকিল। এই কথা শুনে আর সহ্য করতে পারে না রাত্রি, সাথে সাথে জ্ঞান হারায়। রাত্রির জ্ঞান ফিরে সকাল 7টায়। উঠে বলে, শুভ তুমি কোথায় বলে চিৎকার দিতে থাকে। নার্সরা ছুটে আসে রাত্রির চিৎকার শুনে। নার্সদের দেখেই রাত্রির মনে পড়ে যায় সে এখন হাসপাতালে আছে। বাবা, আমার বাবা কোথায়? বাবা ঠিক আছে তো? নার্সরা নিশ্চুপ। কি হলো, কথা বলছো না কেন? আমার বাবা কোথায়? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন। নার্সদের মধ্যে একজন নিচু স্বরে বলল, আপনার বাবা কাল রাত 3টার সময় মারা যান। উনি এখন আর এই দুনিয়াতে নেই। রাত্রি বাবা বাবা বলে চিৎকার করে কেঁদে চলেছে। আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন। আমার বাবা মরেনি, আমার সাথে রাগ করেছে। আমি বাবার রাগ ভাঙালে আবার বাবা আমাকে বুকে জড়িয়ে নেবে। নার্সরা রাত্রিকে তার বাবার লাশের কাছে নিয়ে যায়। মুখের ওপর থেকে সাদা কাপড় উঠিয়ে দিতেই রাত্রির সামনে তার মৃত মুখটি উন্মুক্ত হয়ে যায়। রাত্রি দৌড়ে তার বাবার পাশে যায়। বাবার পাশে গিয়ে রাত্রি বলে, এই বাবা তুমি ওঠো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আসো। তোমার এই অবস্থার জন্য আমি দেই, শুধু আমি আর কখনো তোমায় কষ্ট দেব না। চিৎকার দিয়ে বলতে থাকে, প্লিজ ওঠো বাবা, প্লিজ ওঠো বলেই আবার জ্ঞান হারায় রাত্রি। এদিকে শুভ তার কেরিয়ারের সর্বোচ্চ সফলতা পায়। অল্প কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন অনেক বড় বিজনেসম্যান। বাংলাদেশের সেরা 10 জন বিজনেসম্যানের তালিকায় শুভর নাম চলে আসে। চারিদিকে শুধু তার নাম। শুভ বলে, আমি আমার কাজে সফলতা পেয়েছি, এবার আর রাত্রির মতো কেউ আমাকে লেভেললেস বলার সাহস পাবে না। যখনই শুভর ওই দিনটির কথা মনে হতো তখনই তার মন একদম ভেঙে যেত। আর যাই হোক, রাত্রি ছিল শুভর প্রথম ভালোবাসা। মিমও কম না, সে তার সবটুকু ভালোবাসা দিয়ে রাত্রির ব্যাপারটা শুভর মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করত। শুভ মিমকে অনেক ভালোবেসে ফেলে, তাই শুভ 1 মাস পর মিমকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শুভ বলে, আব্বু আমি বিয়ের জন্য প্রস্তুত, 1 মাস পর মিমকে বিয়ে করতে চাই। আলমগীর খান এই কথা শুনে বলে, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। তা বাবা, তুই বিয়ে করার জন্য এতদিন সময় নিলি কেন? আসলে আব্বু, আমি নিজের কেরিয়ার করার জন্য এতদিন সময় নিয়েছিলাম। আজ আমি সফল, তাই মিমকে বিয়ে করতে দেরি করতে চাই না। শুভর মুখ থেকে বিয়ের কথা আলমগীর খান ও শাহনাজ বেগম শুনে মুসকি মুসকি হাসে। আর মিম তো লজ্জায় লজ্জাবতী গাছের ন্যায় হয়ে গেছে, যেন শুয়ে দিলেই নিজেকে আড়াল করে নেবে। রাত্রির জ্ঞান ফেরে দুপুর 2টায়। প্রচুর দুর্বল হয়ে আছে রাত্রি, কাল থেকে কিছু মুখে নেয়নি। একসাথে এত বড় ধাক্কা রাত্রিকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে। একটু পর ডাক্তার এলো, বলল হাসপাতালের সকল বিল পরিশোধ করে লাশ নিয়ে যেতে। ডাক্তার বলল, ম্যাডাম আপনাদের বিল এসেছে সব মিলিয়ে 11,29,000 টাকা। তাড়াতাড়ি বিল পরিশোধ করে আপনার বাবার লাশ নিয়ে দাফন করে দেন। মর্গে বেশিক্ষণ রাখলে লাশের ক্ষতি হবে। রাত্রির মাথায় তো আকাশ ভেঙে পড়ল ডাক্তারের কথা শুনে। এত টাকা রাত্রি এখন কোথায় পাবে? আমার কাছে তো এত টাকা নেই, আপনাদের পরে টাকা দিলে হবে? কি বলছেন এসব আবল তাবল? পরে টাকা দিবেন মানে? আমার কাছে তো এখন এত টাকা নেই, প্লিজ একটু দয়া করুন। ডাক্তারের পা ধরে কথাগুলো বলল রাত্রি। ডাক্তার বলল, দেখুন পা ছাড়ুন, আমি কিছু করতে পারবো না। আপনি যতক্ষণ না বিল পরিশোধ করবেন ততক্ষণ আমরা আপনার বাবার লাশ আপনাকে দিতে পারবো না। কোথার থেকে যে সব ফকিন্নিরা আসে। বলেই ডাক্তার রাগ মাখা মুখ নিয়ে চলে যায়। রাত্রি এখন বুঝতে পারছে সে কতটা অসহায়। রাত্রি বলল, বাবা তো আমার জন্যই মারা গেল, আমি আমার বাবাকে মেরে ফেলেছি, এখন তার লাশটাকেও কি একটু শান্তি দেব না? না না, আমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। রাত্রি তার মোবাইল, ঘড়ি আর গলায় যে হীরার হারটা ছিল ওটা বেচে দিল। সব মিলিয়ে প্রায় 5.5 লক্ষ টাকার মতো জোগাড় করলো সে। এগুলো কাউন্টারে সে জমা দেওয়ার পর আরও প্রায় 6 লাখ টাকার মতো বাকি আছে বলে তারা তা জানায়। এখন রাত্রি তো পাগল প্রায়, কিভাবে এত টাকা সে জোগাড় করবে। আগে রাত্রির কাছে 10 লাখ টাকা কোনো বিষয় ছিল না, হাতের ময়লা ছিল মাত্র। কিন্তু রাত্রি তো এখন অসহায়, একজন এতিমের মতো, যার নেই কোনো সম্পত্তি, নেই কোনো আত্মীয় স্বজন। এবার কোনো উপায় না দেখে আসিফের বাসার দিকে পা বাড়ায় রাত্রি। রাত্রিকে বাসায় আসতে দেখে আসিফ রেগে রাত্রির চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দেয়। রাত্রি অনেক আবদার করেছে, পা ধরে রিকোয়েস্ট করেছে টাকার জন্য, তবু আসিফ কোনো রকমের সাহায্য না করে উল্টো ঘর থেকে বের করে দেয়। রাত্রি এখন নিজের উপর প্রচুর ঘৃণা হচ্ছে। রাত্রি ভাবল, কিভাবে পারলাম শুভর পবিত্র ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই পশুটাকে ভালোবাসতে। আসলেই আমি নষ্টা, আমাকে অন্যের বেডেই মানায়, কারোর মনে কখনো মানাবে না। আমি এখন কোন মুখে শুভর কাছে যাব? না গেলে তো আমি আমার বাবার লাশটাকে দাফন দিতে পারবো না।
এখন এসব ভেবে কী লাভ? আমি জানি শুভ আমাকে ভালোবাসে, ও আমাকে ফেরাবে না। আমার বাবার জন্য না হয় কিছু টাকা ভিক্ষা করব শুভর কাছে। রাত্রি আর কিছু না ভেবে সোজা শুভদের বাসার দিকে রওনা দেয়। বিকেলবেলা শুভ বসে আছে সোফার ওপর আর ল্যাপটপে কিছু জরুরি কাজ করতেছিল। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। শুভ দরজা খুলে যা দেখল সেটা দেখে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। শুভ রাত্রিকে দেখেছে। রাত্রি শুভর পা ধরে, তারপর বলে, শুভ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি ঠিক ছিলে। আরে আরে কী করছেন, ছাড়ুন, পা ছাড়ুন বলছি। চিল্লিয়ে চিল্লিয়ে কথাগুলো বলল। এদিকে চিল্লাচিল্লি শুনে বাসার সবাই দরজার সামনে উপস্থিত হয়ে গেল। না, আমি তোমার পা ছাড়ব না যতক্ষণ না আমাকে তুমি ক্ষমা করছো। ধুর, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, ভালোই ভালোই পা ছাড়ুন। এরপর রাত্রি বলল, শুভ তুমি তোমার রাত্রিকে চিনতে পারছো না? আমাকে এত ঘৃণা করো? করুণ সুরে কথাগুলো বলল। মিম এবার বলে ওঠে, ও তাহলে আপনি তাহলে রাত্রি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আর আমার শুভর সাথে তুমি এখানে কি করছো? শুভ এবার আর রাগ সামলাতে পারল না। এক ঝটকায় রাত্রির কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নিল। উনি কে মানে? মিম হলো আমার হবু স্ত্রী। এ কথা শুনে রাত্রি বলল, শুভ তুমি আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে পারবে? আপনি যখন করতে পেরেছেন তবে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা, আমি মিমকে ভালোবাসি। ঠিকই তো, আমি তোমাকে কিভাবে মানা করব? আমি তো একজন দুশ্চরিত্রা। শুভ তুমি কি আমাকে একটা সাহায্য করবে? আমি তার বিনিময়ে সারা জীবন তোমার চাকর হয়ে থাকব। শুভ আর এখানে থাকতে পারে না, দৌড়ে উপরে চলে যায়। তারপর মিম বলে, ও তো চলে গেল, আপনি আমাকে বলুন, আমি শুভকে বলে দিব। রাত্রি মিমকে তার বাবার আর টাকার কথা জানায়। সব শুনে মিম উপরে গিয়ে শুভকে সব বলে। মিম শুভকে রিকোয়েস্ট করে যেন সে রাত্রিকে সাহায্য করে। মিম আর শুভ নিচে নেমে দেখে রাত্রি অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা দ্রুত রাত্রিকে হাসপাতালে নিয়ে যায়। রাত্রিকে শুভ আর মিম হাসপাতালে নিয়ে যায়। তবে এটা শুভ ভালোবাসা থেকে করেনি, শুধুমাত্র মানবতার খাতিরে আর মিমের আবদারে। এরপর মিম বলে, শুভ আমি জানি তুমি আমার কথা ফেলবে না, তুমি রাত্রির বাবার লাশটাকে হাসপাতাল থেকে নিয়ে আসো, বেচারি মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। এ কথা শুনে শুভ বলে, দেখো মিম, আমি বেঈমানদের কখনো সাহায্য করি না, তবুও তুমি যখন বলছো শুধু তোমার কথা রাখার জন্য আমি যাচ্ছি রাত্রির বাবার লাশ আনতে। এ কথা বলে শুভ চলে যায়। শুভ গিয়ে হাসপাতালের সকল বিল পরিশোধ করে আশফাক চৌধুরীর লাশ নিয়ে আসে দাফনের ব্যবস্থা করার জন্য। আসলে শুভর প্রথম ভালোবাসা ছিল রাত্রি, তাই একটু মায়া লাগছে, কারণ শুভ তো রাত্রিকে সত্যিকারের ভালোবেসেছিল। এদিকে রাত্রির জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। মিম জানে যে এই রাত্রি তার ভালোবাসার মানুষ শুভকে অনেক কাঁদিয়েছিল, তবুও মিম রাত্রির অনেক যত্ন নিচ্ছে। শুভ আশফাক চৌধুরীর লাশ অ্যাম্বুলেন্সে রেখে মিমের কাছে যাওয়ার জন্য রওনা করে। রাত 4টা বাজে। রাত্রির জ্ঞান ফিরেছে। রাত্রি উঠে দেখে তার পাশে মিম দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রাত্রি মিম মেয়েটাকে একদমই সহ্য করতে পারছে না। রাত্রি ভাবে, এই অসভ্য মেয়েটা আছে বলেই শুভ আমাকে ক্ষমা করছে না, না হলে শুভ আমাকে ক্ষমা করে আবার নিজের করে নিত। মনে তো চাচ্ছে এখনই এই আপদটাকে গলা টিপে মেরে ফেলি। একা একা বিড়বিড় করে। শুভ হাসপাতালে আসলো। রুমে ঢুকে রাত্রিকে দেখলো তার দিকে চেয়ে আছে করুণ দৃষ্টিতে, যেন এই দৃষ্টি দিয়ে 1000টা মন গলিয়ে ফেলতে পারবে রাত্রি। কিন্তু শুভর মন এভাবে গলবে না। আর তাছাড়া গলবেই বা কেন? বেঈমানের দৃষ্টিতে শুধু ঘৃণা ছাড়া আর কিছুই দেখা যায় না। মিম এখনও ঘুমিয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। এই মিম, ওঠো ওঠো, ওনার তো জ্ঞান ফিরেছে, এ কথা বলল শুভ। মিম চোখ ডলতে ডলতে দেখে রাত্রি বসে আছে। ও সরি, আমি খেয়াল করিনি, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ওনাকে সরি বলার দরকার নেই, তুমি যে এখানে ওনার পাশে ছিলে এটাই বেশি। আর হ্যাঁ, ওনাকে বলো তার বাবার দাফন কাজ সম্পূর্ণ করা দরকার, শেষ দেখা দেখে নিতে। আর কোথায় কবর দেব সেটা তো বললো না। রাত্রিকে উদ্দেশ্য করে কথাটা বলল। রাত্রির মাত্র খেয়াল হলো তার বাবার কথা। এরপর রাত্রি বলল, আমার বাবাকে কোথায় কবর দেব? আমার তো কোনো জায়গায় নেই, কান্না করে কথাটা বলল রাত্রি। এই কথা শুনে শুভ বলল, কেন জায়গা নেই কেন? আপনারা এত ধনী মানুষ, আপনাদের তো জায়গার অভাব থাকার কথা না। রাত্রি বলল, আমি এখন একজন ভিক্ষুকের ন্যায়, আমার সব কিছু আসিফ কেড়ে নিয়েছে, জোরে জোরে কান্না করে। শুভ রাত্রির কথা শুনে কিছুটা কষ্ট পেল, তবে তা রাত্রিকে বুঝতে দিল না। ও, এজন্যই তো আপনি আমার কাছে এসেছেন, না হলে এত ধনী একজন মানুষ আমার কাছে কেন সাহায্য চাইবে? আচ্ছা সমস্যা নেই, ওনাকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন দেব, এখন চলুন। রাত্রি বলল, তুমি আমাকে ভুল বোঝো না শুভ,
আমার কিছুই করার ছিল না, তাই বাধ্য হয়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। নিচু স্বরে কথাটা বলল। রাত্রি, এখন চলো। শুভ আর এলাকার কিছু লোক মিলে আশফাক চৌধুরীর জানাজা সম্পূর্ণ করে। তারপর রাত্রিকে শেষ দেখা দেখিয়ে কবর দেওয়া হয়। রাত্রি তার বাবার কবরের সামনে বসে অনবরত কেঁদেই চলেছে। বলছে, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার জন্যই তুমি দুনিয়া থেকে চিরবিদায় নিলে। আমাকে তুমি ক্ষমা করে দিও। চিৎকার করে কান্না করে রাত্রি। রাত্রির এই অবস্থা দেখে শুভ আর মিম দুজনেরই অনেক কষ্ট পায়। শত হোক মানুষ তো। মিম রাত্রিকে অনেক বুঝিয়ে শুনিয়ে শুভদের বাসায় নিয়ে আসে। শুভ, আমি বলি কি, রাত্রি আজকে থেকে আমাদের বাসায় থাকুক। মেয়েটা বড় অসহায় হয়ে পড়েছে, ওকে একজন মানুষ হিসেবে অন্তত মাফ করে দাও। এ কথা শুনে শুভ বলে, তুমি সব কি বলছো মিম? ওকে আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। আর ও কিনে সারাদিন আমার বাড়িতে আমার সামনে সামনে থাকবে? কখনোই না। মিম বলে, আচ্ছা বাদ দাও না পুরনো কথা। মেয়েটা তোর পাপের ফল বুঝতে পেরেছে, এখন ওকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। আমি না হয় মানলাম, কিন্তু মা বাবা তারা কখনোই মানবে না। বাবা মাকে আমি মানিয়ে নেব, তুমি চিন্তা করো না। তুমি যা ইচ্ছা করো, আমি মানা করবো না, কিন্তু মনে রেখো তুমি কিন্তু দুধ দিয়ে কালসাপ পুষছ। ওকে, এসব বিষয় নিয়ে পরে দেখা যাবে। এভাবে কিছুদিন কেটে যায়। রাত্রিও এই কয়েকদিনে কিছুটা স্বাভাবিক হয়। মিম সবসময় রাত্রির যত্ন নেয় আর ওর মনের কষ্ট দূর করার জন্য যথারীতি চেষ্টা করে। মিম রাত্রিকে নিজের বোনের মতো দেখে, কিন্তু রাত্রি মিমকে শুধু হিংসা করে। রাত্রি ভাবে, আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে কি শুভ আমাকে ছেড়ে এই মেয়েটাকে নিজের করে নেবে? আমি কিভাবে মেনে নেব? না, আমাকে কিছু একটা করতে হবে। আমার শুভকে আবার আমার নিজের করে নিতে হবে। শুভ আর মিমের বিয়ের আর মাত্র 20 দিন বাকি। মিম রাত্রিকে শুভর অফিসে চাকরি দিতে বলে, শুভ দিয়ে দেয়। এদিকে রাত্রি শুধু এই চিন্তায় মগ্ন, কিভাবে শুভ আর মিমের বিয়েটা ভাঙা যায়। রাতে শুভ ছাদে গিয়ে রাতে ঠান্ডা হাওয়া উপভোগ করছিল। এমন সময় রাত্রি ছাদে আসে। রাত্রি বলে, শুভ, তুমি এত রাতে ছাদে কি করছো? মন খারাপ বুঝি? শুভ কোনো কথা বলে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কি হলো, কথা বলছো না কেন? শুভ রাত্রি থেকে দূরে সরে গিয়ে ছাদের অন্য কোণায় দাঁড়ায়। রাত্রি শুভর পিছে পিছে যায়। এটা দেখে শুভ আর ঠিক থাকতে পারে না। সমস্যা কি আপনার? জানেন না আমি আপনাকে একদমই সহ্য করতে পারি না, ঘৃণা করে আপনাকে আমার। প্লিজ চলে যান, আমায় একা থাকতে দিন। রেগে কথাগুলো বলে। তুমি বললেও আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, কারণ আমি যে তোমায় ভালোবাসি। ভালোবাসা? তাচ্ছিল্যের হাসি দিয়ে। ভালোবাসা শব্দটা আপনার মুখে মানায় না মিস রাত্রি চৌধুরী। এই পবিত্র শব্দটাকে আর অপবিত্র করবেন না। রাত্রি বলে, বিশ্বাস করো শুভ, আমি তখন একটা ভুল মোহের মধ্যে ছিলাম, তাই তোমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি আপনাকে করেই দিয়েছি, তাই তো এখন আমার বাড়িতে আমার সাথে থাকতে পারছেন। আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো, তাই তো তুমি আমার বিপদে সাহায্য করেছো। এটা কি তোমার ভালোবাসা নয়? ও হ্যালো, আমি আপনাকে সাহায্য করেছি ভালোবাসা থেকে নয়, শুধুমাত্র মিমের কথা রাখতে। আমি মিমের কোনো কথা কখনো ফেলতে পারি না, আমি ওকে অনেক ভালোবাসি। তুমি আমাকে এত সহজে ভুলে গেলে? চলো না আমরা আবার আগের মতো সংসার করি। আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? আপনার মতো ছলনাময়ের সাথে যে আমি কথা বলছি এটাই বেশি, সংসার তো দূরের কথা। এই বলে শুভ চলে যেতে নেয়, আবার পিছনে ঘোরে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমি যেন আপনার মুখ থেকে তুমি শব্দটা না শুনি, আপনি করে বলবেন, কারণ তুমি বলে শুধু আমার ভালোবাসার মানুষই আমাকে সম্বোধন করে। রাত্রি বলে, কেন? তোমাকে তুমি করে বলার অধিকার কি নেই আমার? অধিকার? হাসলেন আমায়। তুমি করে বলার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন। এরপর শুভ চলে যায়। রাত্রি ঠায় দাঁড়িয়ে রয়েছে। শুভর প্রত্যেকটি কথা যেন রাত্রির গায়ে সুচ ফুটিয়ে দিয়েছে। আমি জানি শুভ, তুমি আমার উপর এখনও রাগ করে আছো, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি তোমাকে আমার করেই ছাড়ব। আগে ওই মিমটার একটা ব্যবস্থা করে নিতে হবে। নিজে নিজে কথাগুলো বলল রাত্রি। রাত্রি এতক্ষণ যা বলল শুভ সব কিছু গিয়ে মিমকে খুলে বলল। তোমাকে বলেছিলাম ওকে এ বাড়িতে থাকতে দিও না, আজও বলে নাকি ও আমাকে ভালোবাসে। এ কথা শুনে মিম বলে, আহা বাদ দাও তো, হয়তো রাত্রি ওর ভুল বুঝতে পেরে অনুতপ্ত হচ্ছে, তাই এসব বলছে। পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে তুমি রাত্রির কাছ থেকে দূরে দূরে থাকবে। কোন সময় তোমার ক্ষতি করে ফেলে তার কোনো ঠিকানা নেই, সে পরে দেখা যাবে। এখন আমার জন্য আইসক্রিম আনো, আমি আইসক্রিম খাবো। শুভর কাঁধে হাত দিয়ে। এখন রাত 12টার কাছাকাছি বেজে গেছে, এখন আইসক্রিম পাওয়া তো মুশকিল। কালকে আনলে হবে না? নোয়ে, এখন বলেছি এখন, কোনো কালকে টালকে চলবে না। আচ্ছা তাহলে আমি যাচ্ছি, আরই আসছি।
শুভর আর কি করার, ভালোবাসার মানুষ আবদার করেছে, আইসক্রিম না এনে পারে। দুজনে আইসক্রিম খাচ্ছে, খেতে খেতে মিমের ঠোঁটের উপরে কিছুটা আইসক্রিমের চকলেট লেগে যায়। এই অবস্থায় শুভ বলে, আমার এখন কি মন চাচ্ছে যেন। দুষ্টু ভঙ্গিতে কথাটা বলল শুভ। তোমার ঠোঁটের উপরে লেগে থাকা চকলেটটা খেতে। মিম খেয়াল করে আসলেই তো তার ঠোঁটের উপরে কিছুটা চকলেট লেগে আছে। মিম হাত দিয়ে মুছতে গেলেই শুভ হাতটা ধরে ফেলে। শুভ বিদ্যুৎ গতিতে মিমের ঠোঁটকে নিজের করে নেয়। মিম তো পুরো অবাক শুভর কাণ্ড দেখে। শুভ এই প্রথম মিমকে ভালোবাসার পরশ দিয়েছে। এদিকে তার এই রোমান্টিক কাণ্ড দরজার আড়াল থেকে দেখছিল রাত্রি। রাগে তার গা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। রাত্রি আর সহ্য করতে না পেরে